আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা রয়েছে, তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। ছাত্রলীগ একেবারে নিষিদ্ধ সংগঠন হিসেবে বর্তমানে রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ নানা ধরনের লবিং করার চেষ্টা করছে। ভারত কতটা আওয়ামী লীগকে সহযোগিতা করছে সেই ব্যাপারে কাকা, এই কারেন্টের যুগে সব দিকে তো বিদ্যুৎ আছে, আপনি হারিকেন লই আদেন ঘটনা কি? এদিকে দেশের বর্তমান ঋণ, খাদ্য, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ সংকটের এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে না পেরে ভদ্রতার পরিচয় দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি এমনই একটি নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের একটি জাতীয় গণমাধ্যম। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যখন আজ ক্ষমতার মসনদে বিএনপি, ঠিক এই মুহূর্তে রাজনীতিকে বিদায় বলার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে জনগণ বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সকল সমস্যার সমাধান হবে, এমন বিশ্বাস আমাদের রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বেঁচে যখন আছি, বাংলাদেশে তো ফিরবো অবশ্যই, এবং সেদিন বেশি দূরে। এই জুলাই সন্ত্রাসীদেরকে ধরে ধরে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। তখন তাকিয়ে তাকিয়ে এই বাংলাদেশের জনগণ দেখবে, পরবর্তীতে বলবে এই সরকার ভালো না। সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যেও দেখে ফেলছেন। চলমান রাজনীতির কিছু ঘটনা নিয়ে আজকের পুরো ভিডিওটি সাজানো হয়েছে। তাই যারা নিয়মিত নিউজ দেখতেন ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা রয়েছে, তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। ছাত্রলীগ একেবারে নিষিদ্ধ সংগঠন হিসেবে বর্তমানে রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ নানা ধরনের লবিং করার চেষ্টা করছে। ভারত কতটা আওয়ামী লীগকে সহযোগিতা করছে সেই ব্যাপারে ইদানিং বেশ সন্দেহ দানা বেঁধে উঠেছে। তখন আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং কতটা কাজে দিচ্ছে। তারা অনেক আগেই লবিস্ট ফার্ম, মানে ইউকের একটা, যুক্তরাজ্যের একটা বিখ্যাত লবিস্ট ফার্মকে নিয়োগ দিয়েছিল তাদের পক্ষে লবিং করার জন্য। তারা বেশ কিছু জায়গায় সফল হতেও আমরা দেখেছিলাম। এবার যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে প্রায় 200-র কাছাকাছি আইনজীবী, আন্তর্জাতিক আইনজীবী, তারা জাতিসংঘে আবেদন জানালেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করে নেওয়া হয়, সেটা যেন তুলে নেওয়া হয় এবং জাতিসংঘ যেন বাংলাদেশকে চাপ প্রয়োগ করে। জাতিসংঘ শেখ হাসিনা সরকার পতনের পরে যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টে আন্দোলন এবং আন্দোলন পরবর্তী 15ই আগস্ট পর্যন্ত 1400 জনের মৃত্যু হতে পারে, এরকম রিপোর্টে বলা হয়েছিল। আমরা দেখেছি যে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, পুলিশ হত্যাকাণ্ড থেকে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বিপ্লবের পরেও। কিন্তু আমরা বহুভাবে প্রফেসর ইউনূস সরকারকে দাবি করতে দেখেছি যে আন্দোলনেই এই 1400 জন মারা গেছে। কিন্তু আওয়ামী লীগের পক্ষে কিংবা নিরপেক্ষ জায়গা থেকে অনেকেই বলার চেষ্টা করেছেন যে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত যে সময়টা, এই সময়টায় অনেকেই নিহত হয়েছেন এবং কয়েকশো এই সংখ্যা। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত সরকার যখন 830-40 জনের বেশি মানে শনাক্ত করতে পারেনি, গেজেট প্রকাশ করতে পারেনি, তখন সেটা নিয়ে নানা দিকে তর্ক বিতর্ক চলছে। মাঝখানে আমরা জামাতের আমিরকে দেখেছি যে তিনি বলেছেন যে 1200 শহীদের বাড়িতে তিনি গিয়েছেন। 1.5 বছরে কত দিন হয়, সেই দিনে ধরে নেওয়া যায় যে 500 দিনে তিনি 1200 শহীদের বাড়িতে গেলেন, যে শহীদের বাড়িগুলো টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বিভিন্ন জেলায়। একজন মানুষের পক্ষে এই 1200 জনের বাড়িতে কিভাবে যাওয়া সম্ভব সেটা নিয়েও বিতর্ক হচ্ছে এবং সেই বিতর্ক সংসদেও উঠেছে। এরকম একটা পরিস্থিতিতে জাতিসংঘে এবং জাতিসংঘের ওই রিপোর্টে, যে রিপোর্টের কথা বললাম, সেই রিপোর্টে জাতিসংঘ স্পষ্ট বলেছিল কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। কিন্তু প্রফেসর ইউনূস সরকার সেটা শোনেনি। কিন্তু জাতিসংঘের রিপোর্টে ওই 1400 জনের সংখ্যা নিয়ে তারা অনেক বেশি মানে ওইটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে, আমরা দেখেছি। এবার জাতিসংঘের জাতিসংঘের কাছে যে আবেদনটা গেল, সেই আবেদন কারা করলেন, কিভাবে করলেন, কি বললেন তারা, এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কোন স্টেপ নেবে, শেখ হাসিনা সরকার পতনের পেছনে জাতিসংঘের ডোনাল্ড লুর ভূমিকা, জাতিসংঘকে কাজে লাগিয়ে ডোনাল্ড লুয়ের ভূমিকা অন্যতম একটা বড় ভূমিকা হিসেবে কাজ করেছে, এরকম আলোচনা যখন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায়, ঠিক সেই মুহূর্তে জাতিসংঘ আদৌ কি আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার জন্য কোনো ভূমিকা নেবে?
চলুন একটু জেনে দেখি কারা এই চিঠি দিলেন, কি আবেদন করলেন। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের বক্তব্য, সেটা প্রত্যাহারের জন্য জাতিসংঘে আবেদন জানিয়েছেন অন্তত 173 জন আইনজীবী। ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। ইত্তেফাক বলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন 173 আইনজীবীর। কারা করলেন চলুন একটু দেখি। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী। সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছেন। কক্সবাজার জেলা আইনজীবীর 173 জন আইনজীবী যখন এই আবেদন করলেন তখন সেটা কতটা কাজে দেবে। এর আগেও আমরা দেখেছি যে ব্রিটিশ আইনজীবী, আমেরিকান কংগ্রেসম্যান, ব্রিটিশ এমপি অনেকেই জাতিসংঘে বিভিন্নভাবে চিঠি দিয়েছেন, তাদের আবেদন জানিয়েছেন, তাদের দাবি জানিয়েছেন এই ব্যাপারে যেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এবার দেশ থেকে এটা করা হলো। বিবৃতিতে আইনজীবীরা বলেন জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের 38 অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা উল্লেখ করেন ভাষা আন্দোলন, 6 দফা, গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচারের নীতির লঙ্ঘন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ, কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার। যে বিএনপি একসময় ভারত বিদ্বেষ পররাষ্ট্রনীতি বেছে নিয়েছিল, সেই তারেক রহমানের বিএনপি কি এখন শেখ হাসিনার ভারসাম্যের নীতিকেই আপন করে নিল? শেখ হাসিনা যেভাবে ভারত ও চীনকে একই সুতোয় গেঁথেছিলেন, তারেক রহমান কি সেই ভারসাম্য রক্ষা করতে পারবেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় হিসাব? ভারত, চীন, রাশিয়া এবং আমেরিকা এই চতুর্মুখী দাবার বোর্ডে বাংলাদেশ এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে এখন বিএনপির 20 সদস্যের প্রতিনিধি দল। গত কয়েক বছরে বিএনপির কোনো বড় প্রতিনিধি দলের এমন রাষ্ট্রীয় সফর দেখা যায়নি। 24 এপ্রিল তাদের দেশে ফেরার কথা। কূটনীতিকদের নজর এখন এই সফরের ফলাফলের দিকে। কেন চীন এখনও বিএনপিকে এত গুরুত্ব দিচ্ছে, আর কেনই বা তারেক রহমান এই সময়ে চীনকে বেছে নিলেন? প্রশ্ন উঠতে পারে, চীন কেন বিএনপিকে ডাকলো? বেইজিং দেখছে বাংলাদেশে বিএনপির এখন ক্ষমতার মূল শক্তি। তাদের কোটি কোটি টাকা ডলারের বিনিয়োগ সুরক্ষিত রাখতে তারা বিএনপির সাথে সুসম্পর্ক গড়তে মরিয়া। বিএনপির লক্ষ্যও পরিষ্কার, অর্থনৈতিক সংকট কাটাতে বেইজিংয়ের সস্তা ঋণ ও প্রযুক্তি তাদের প্রয়োজন। এই সফর তাই বলে কেবলই সৌজন্য নয়, বরং এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চুক্তির ব্লুপ্রিন্ট। 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক স্পষ্ট পরিবর্তন দেখা গিয়েছিল। সেই সময়ে মূলত ওয়াশিংটন, ইসলামাবাদের দিকে ঝুঁকেছিলেন ডক্টর ইউনূস। ভারতের সঙ্গে সম্পর্কে এক ধরনের স্থবিরতা এবং চীনের সাথে এক শীতল দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসার পর যেন দৃশ্যপটে পরিবর্তন আসছে। তবে কি বিএনপি এখন শেখ হাসিনার সেই পুরনো মন্ত্র সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই পথেই হাঁটছেন? শেখ হাসিনা ভারত ও চীনকে যেভাবে একই সুতোয় গেঁথেছিলেন, তারেক রহমান কি সেই ভারসাম্য রক্ষা করতে পারবেন? বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কোনো গোপন বিষয় নয়, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পেরেছেন ক্ষমতায় টিকে থাকতে হলে দিল্লির সাথে তিক্ততা রেখে চলা অসম্ভব। তারেক রহমান চাইছেন পারস্পরিক সম্পর্ক। ভারতও দেখছে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বিএনপির সাথে সুসম্পর্ক রাখা তাদের কৌশলগত প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, চীন যখন ভেতরে প্রবেশ করবে, দিল্লি কি তখন স্বস্তিতে থাকবে? সবচেয়ে বিতর্কিত বিষয় হলো আমেরিকা ফ্যাক্টর। একটি মহলের অভিযোগ, তারেক রহমান আমেরিকার সমর্থনে ক্ষমতায় বসেছেন। তাই যদি হয়, তবে বেইজিংয়ের সঙ্গে এই মাখামাখি ওয়াশিংটন কিভাবে দেখবে? এখানেই কূটনৈতিক মারপ্যাচ। আমেরিকা চায় বাংলাদেশে এমন এক সরকার যারা চীনের প্রভাবকে সীমিত রাখবে, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় চীনকে বাদ দেওয়া আত্মঘাতী। তারেক রহমান সম্ভবত ওয়াশিংটনকে বোঝাতে চাইবেন বিনিয়োগের জন্য চীন অপরিহার্য, কিন্তু কৌশলগত বা সামরিক ক্ষেত্রে বাংলাদেশ আমেরিকার বলয়েই থাকবে।